দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। চর মাঝারদিয়ার এ যেন প্রকৃতির নিপুণ হাতে সাজানো একটি জনপদ। জীবনরেখার মতো আঁকাবাঁকা বয়ে চলা এই পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা একটি জনপদ চর মাঝারদিয়ার। এই জনপদকে আধুনিকতা থেকে বিভক্ত করেছে একটি কাঁটাতারের বেড়া ও পদ্মা নদী। এই চরের সবুজ মাঠ, বিশাল আকাশ আর নদীর ধারের নির্মল বাতাস প্রকৃতির অপরূপ এই সৃষ্টি যেন শহরের কোলাহল থেকে পালিয়ে আসা এক পথিকের নিখুঁত আশ্রয়। আজ আপনাদের সামনে তুলে ধরব একটি অবহেলিত জনপদের সুখ দুঃখের গল্প, চর মাঝারদিয়ারের গল্প। এই সুন্দর স্নিগ্ধ সকালে সকলকে শুভ সকাল। আমি এখন আছি আমাদের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা রওনা দিব চর মাঝারদিয়ারের উদ্দেশ্যে। আমরা সেখানে দেখব সেই চর মাঝারদিয়ারের গ্রামীণ প্রকৃতি, মানুষের জীবনধারা। আজকে আমাদের সাথে আমাদের সফর সঙ্গী হয়েছে জনি। খুব সকাল সকাল আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেট থেকে অটো নিয়ে টিবাদের উদ্দেশ্যে রওনা দিই। পথে মধ্যেই একটি দোকান থেকে আমরা কিছু শুকনো খাবার নিয়ে নেই। সেই সাথে যেহেতু সকালে নাস্তা করা হয়নি, তাই একটি হোটেল থেকে আমরা নাস্তা নিয়ে সোজা নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা হই। অটো থেকেই চোখে পড়ে বাংলাদেশের অন্যতম বিখ্যাত কলেজ রাজশাহী কলেজ। টিবাদে পৌঁছানোর পর অটো ভাড়া মিটিয়ে আমরা সোজা ঘাটের দিকে এগোতে থাকি। এখান থেকে মূলত চর মাঝারদিয়ারের আর কি নৌকা পাওয়া যায়। তো আমরা মাঝারদিয়ার যার দুইটি উদ্দেশ্য, এক গ্রামীণ জীবন দেখা এবং মাঝারদিয়ারেই আমার আর কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তো আমরা খুঁজতে যাচ্ছি সেই আত্মীয় স্বজনদের, যে দেখি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর নৌকা এসে ঘাটে ভিড়ে এবং আমরা সেই নৌকায় উঠে পড়ি। টিবাঁধের এই বটতলা ঘাট থেকে খেয়া নৌকা ছেড়ে যায়। আমরা খেয়া নৌকার অপেক্ষা না করে সরাসরি রিজার্ভ নৌকা নিয়েই চর মাঝারদিয়ারের উদ্দেশ্যে রওনা হয়। তবে আপনারা যারা খেয়া নৌকায় যেতে চান তাদের জন্য জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। বটতলা ঘাট থেকে 3 বেলায় 3টি খেয়া চলাচল করে। খেয়া নৌকায় যাত্রী পরিপূর্ণ হওয়ার পরেই খেয়া নৌকা ছাড়ে। তাই আমরা বিলম্ব না করে নিজেরাই ঠিক করে একটি রিজার্ভ নৌকা নিয়ে নেই। এপারের জনপদ যখন ঝাপসা হতে থাকে, ঠিক তখনই কুয়াশার ফাঁক দিয়ে উকি দিতে থাকে ওপারের সাধারণ মানুষের কর্মব্যস্ত জীবন। নৌকা ঘাটে ফেরার পরে আমরা নৌকা থেকে নেমে পড়ি। নদী পারাপারের একমাত্র বাহন যেমন নৌকা, ঠিক তেমনই এই চরের চলাচলের একমাত্র বাহন মোটর সাইকেল। চরের এই বাহন মোটর সাইকেলে আপনি যদি চরে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা এবং যাওয়া আসা 150 টাকা। আমরা যেহেতু চরের প্রকৃতি ও সাধারণ মানুষের যে জীবনধারা সেটি দেখার জন্য যাচ্ছি, সেহেতু আমরা পায়ে হেঁটে চরে যাওয়ার সিদ্ধান্ত নেই। সময়টা আসলে ফেব্রুয়ারির শেষের দিক, আর এই সময়ে শীত শীত যে ভাবটা ওইটা একটু সকালের দিকে থাকে, আর 9টার পরে প্রচণ্ড রোদ। এই জন্যে আমরা ব্যাগে করে আমরা হাফ প্যান্ট নিয়ে আসছিলাম। যেহেতু আমরা হেঁটে যাব, সেক্ষেত্রে হাঁটার জন্য আসলে হাফ প্যান্ট বেটার। এই বালুর মধ্যে দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আপনারা যারা চরে আসবেন তারা অবশ্যই স্লিপার পরে আসবেন, সেই সাথে হাফ প্যান্ট রাখবেন আর সানগ্লাস অবশ্যই রাখবেন, আর পারলে ছাতা, পানির বোতল, এগুলো খুবই জরুরি জিনিস। আর সেই সাথে কিছু শুকনো খাবার নিয়ে আসার চেষ্টা করবেন। এ যেন মরুভূমি প্রান্তর। ধুধু এই মরুভূমির প্রান্তরে গজে উঠেছে এক টুকরো প্রাণ। আর দূরের ওই মহিষের গাড়ি যেন জয়নুল আবেদিনের রং তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। যাওয়ার পথে দেখা মিলল বেশ কয়েকজন তরুণের সাথে, যারা আমাদের মতোই এই চরে ঘুরতে এসেছে। গরুর জন্য ঘাস কাটতেছেন তাই না আঙ্কেল? কয়টা গরু আছে আঙ্কেল? 3 দিয়ে। 7 নাচের ভার আছে।
এই ভিতরে গেলেই? হ্যাঁ যে সমুদ্র মানে এই রাস্তা ধরে গেলেই হবে। হ্যাঁ তো এই গাড়ি গাছগালের সামনে। আচ্ছা আচ্ছা, কে কোনো সমস্যা করবে না কাকা? না না, সকালে নাস্তা করা হয়নি আমাদের, এই যে ব্যাগের মধ্যে সব নাস্তা আছে। তো আমরা ওই চাচা দেখাই দিল একটা মাচান, ওই মাচানের দিকে আগাচ্ছি, ওখানে আমরা নাস্তা করব, একটু রেস্ট করেই আমরা আবার হাঁটা শুরু করব। এর বিষয় একটাই যে যে এই গাছটা যেটা হলো ইউক্যালিপটাস আসলে পরিবেশের জন্য বেশ ক্ষতিকর আমরা জানি। তারপরেও বন বিভাগ এই গাছ কেন রোপণ করেছে তা আমাদের জানা নেই। একটু আমরা ছায়া খুঁজছিলাম যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা মনে হয় কোনো পিকনিক স্পট। একদম চরের মাঝখানে বসে সবজি পরোটা। ডিসকভারিতে একটা গিয়ে দেখতাম না, ম্যান ভার্সেস ওয়াইল্ড, এরকম মনে হচ্ছে। নাস্তা শেষ করলাম, তো এখন আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব। পাশেই হলো মাঝারদিয়ারের রাস্তা, ওই রাস্তা ধরে আমরা সোজা একদম চরের দিকে যাচ্ছে। ছাড়ি এটা বলে। আর এই বীজটা ভাঙার পরে এই যে এরকম বীজ আসে, এভাবে খেতে খুবই সুস্বাদু, মিষ্টি। কোথায় পড়াশোনা করো? আমি 2 পর্যন্ত পড়েছি। আমার বাপ মা নাই, আমার কাছে মানুষ এখন আর পড়াশোনা করো না? মামা পড়াশোনা করতে বলে না? মামা গরু মরু কিনে দিয়েছে, থাকি আমার মা আর আমি। বাস্তবতার কাছে হেরে যাওয়া এই শিশুটির এখন স্কুলে যাওয়ার বয়স, কিন্তু পরিস্থিতি তাকে এ বয়সে পরিবারের হাল ধরতে বাধ্য করেছে। দুঃখ কষ্ট যখন এ চরের মানুষের নিত্যদিনের সঙ্গী, তখন প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবটুকুই। সচরাচর যে মটরশুঁটি খাই, আসলে সেই মটরশুঁটির গাছ এগুলা। এই যে মটরশুঁটি, মানে পুরা চর ভর্তি মটরশুঁটি লাগানো। ওই যে এটা হলো মটরশুঁটি, ওই যে খেসারি যেটা বললাম না, ওইটার মতো অনেকটা, খেতে অনেকটা মিষ্টি। আমরা ডাল বিভিন্ন তরকারিতে পোলাওয়ে মটরশুঁটি ব্যবহার করি। এই চরে আমার বেশ কিছু আত্মীয় স্বজন আছে। 2012 সালে শেষবারের মতো দাদার সাথে এই চরে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। বছরে একবার হলেও দাদা এই চরের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসতেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে তাও আর হয়ে ওঠে না। কাকতালীয়ভাবে বাবু চাচার সাথে দেখা হয়। তিনি ঘাট থেকে মহিষের গাড়ি হাঁকিয়ে চরে ফিরছিলেন। পরিচয় দেওয়ার পরে তিনি আমাকে চিনতে পারেন, পরে তার গাড়িতেই আমরা রওনা দিই। আমি তো মনে করেন যে আপনাদের ওই এলাকার নামটা ভুলে গেছিলাম, খালি নাম মনে ছিল, হলো দাদার নাম মনে আছে, আর ওদিকে হলো সাজ্জাদ চাচার নাম মনে আছে। মোটামুটি ধরে লাগে 9 বছর ইতিহাস, এখানে আসার পর 7-8 বছর, 8-9 বছরই হবে যাইনি। একটা সময় দামকুড়া হাট ছিল রাজশাহীর সবচাইতে বড় গরুর হাট, আর এই চর দিয়েই ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণে গরু আসতো, এবং চরের আত্মীয়রা অনেকেই সেই গরু নিয়ে দামকুড়া হাটে বিক্রি করতে যেত। বর্তমানে চর দিয়ে গরু আসা বন্ধ হয়ে গিয়েছে, আর হাটও স্থানান্তরিত হয়ে এখন সিটি হাটে স্থানান্তরিত হয়েছে। আর বাড়ির পাশে দামকুড়া হাট হওয়ায় তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল বেশ ভালো। এইটা বর্ডার কত দূর? বেশি দূর না তো, আমি একবারে বর্ডারে যাবো, একবারে এখানে আমি মই দেবো। বেশি বলতে নিয়ে দেবেন। আর এই বাবলা, এই যে এই গাছটা না, এখানে বসে আছে, কিছু বলবেন আপনি? আমরা গেলে সমস্যা করবো। বাংলাদেশের ভিতর থেকে মানে ফিরবেন কখন? 1 ঘন্টা ধরে। মানে এই মহিষ দিয়ে হচ্ছে মই দেবেন না? আবার আবার গাড়ি ফিরে খারাপ ফেলে দিব। খারাপ কোথায় এটা? সামনে ছেড়ে দিলে কি 1 লাখ দিয়ে চলে যেতে পারবে? কি একবার যদি আমি এখানে যদি না থাকি, একবার বাড়ি চলে যাবে। তাহলে তো আপনি না থাকলেও সমস্যা নাই। না, টমাটোলের টাইমে টমাটোল বেচতে গেছি আড়তে। হ্যাঁ, আমার ওই চাষতো ভাই একটা আর ওই গাড়ি নিয়ে আসতে, কর পিছিয়ে এরকম যুগে চলে যেতে বাড়ি একদম বাড়িতে। হ্যাঁ, আর 5 বছর চলে যাবে, সেগুলো চলে যাবে। ছোটবেলাতে আমরা অনেক কবিতায়, অনেক ছড়াই পড়েছি গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি। তবে সর্বপ্রথম আজকে এই যে মহিষের গাড়িতে ওঠার আমাদের অভিজ্ঞতা হলো।
সত্যি বলতে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। বাবু চাচার গাড়িতে চড়ে তার সাথে গল্প করতে করতে আমরা চরের দিকে এগোতে থাকি। বর্ডার কোথায়? ওই পাশে বর্ডারে না যায় দেখে না দেখতে পাবা এখানে ভারত আমার গণা গোষ্ঠী আছে। আমার দাদুর ভুই সিদ্ধি আছে 11 দিন এক দাগে গাড়ি দিতে দিয়ে। এই কাঁটাতার শুধু একটি দেশকে ভাগ করেনি, ভাগ করেছে দুই পারের মানুষের বন্ধনকেও। বাবু চাচার সাথে সুখ দুঃখের গল্প করতে করতে আমরা পৌঁছে যাই গ্রামের মাথায় ছোট নদীর কাছে। চাচা আমাদের নামিয়ে দিয়ে সেখানে মহিষের গাড়ি রেখে মহিষ নিয়ে চলে যান তার নতুন ধানের জমিতে মই দিতে। চর মাঝারদিয়ারের প্রবেশপথে এই খালটি যেন কবি রবীন্দ্রনাথের লেখা সেই ছোট নদী। আমরা মহিষের গাড়িতে করে বেশ কিছুটা পথ এসেছি। তারপরে চাচা এদিকে আমরা যদি দেখাই, তাহলে এদিকে একটা সীমান্ত আছে, আর এই সীমান্তের কাছে ওই যে চাচার গাড়িতে আমরা এসেছি সে চাচার জমি আছে। তো ওই মহিষ দিয়ে ধানের জমিতে মই দিবে, এই জন্য তিনি তার মহিষ নিয়ে গাড়ি রেখে চলে গিয়েছে। এই বাঁশের সাঁকো পার হয়ে আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা গ্রামে প্রবেশ করি। শীতের শেষটা মূলত আউশ ধানের মৌসুম, আর এই সময় গ্রামের কৃষকেরা তাদের ধানের জমি পরিচর্যায় ব্যস্ত। কয় বিঘা জমিতে ছেড়াবেন এটি? দেখে কত হয় বুঝতে সেটাও। আচ্ছা 2 বিঘা। গ্রামের প্রবেশ মুখে দুটি মহিষ সেই খালের দিকে এগিয়ে যাচ্ছে, আর কত সাবলীলভাবে ধূলিকণা নিয়ে খেলছে এই শিশুটি। তোমার নাম কি? তোমার নাম কি? খেলো খেলো। লজ্জা পেয়েছে। পাখির এই কলকাকলি যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। চর মাঝারদিয়ারে প্রায় 4000-এরও বেশি মানুষ বসবাস করে, কিন্তু এই জনপদে নেই ভালো রাস্তাঘাট, নেই ভালো শিক্ষা প্রতিষ্ঠান, নেই চিকিৎসা ব্যবস্থা। জরুরি প্রয়োজনে নদী পার হয়ে যেতে হয় রাজশাহী শহরে। এ জনপদ এখনও বিদ্যুতের সুবিধা থেকে বিচ্ছিন্ন। তবে আজ থেকে 20 বছর আগের যে গ্রামীণ জনপদ, সেটি দেখতে হলে আপনাকে আসতে হবে চর মাঝারদিয়ারে। এটা কি দিচ্ছ? বেগুন গাছে পানি না বিষ? তোমার নাম কি? মিম। তোমার নাম? আমার নাম আফিয়া সিদ্দিকা আলম। এর নাম আসফিয়া। আসফিয়া। আর ওর নাম ওই যে বড়ই পারছে সুমাইয়া। আমরা সুমাইয়াদের গাছের বড়ই পেড়ে খাই। পরে আলো আমাকে বেশ কিছু পাকা বড়ই দেয়। বড়ই খেতে খেতে আমরা আবারও হাঁটতে থাকি। চর মাঝারদিয়ার গ্রামের প্রবেশ মুখ থেকে হাড়ুপাড়া প্রায় 45 মিনিটের দূরত্ব। সেখানেই সাজ্জাদ চাচার বাড়ি। ভাই হাড়ুপাড়া কোথায় এখানে? কত মিনিট হাঁটতে হবে? আমরা হাড়ুপাড়া যাওয়ার পথে দেখতে পাই বাংলাদেশ বর্ডার গার্ডের একটি ক্যাম্প। মাঝারদিয়ার ঘাট থেকে চরের মধ্যে দিয়ে আমরা প্রায় 2 ঘন্টা পথ হেঁটেছি। তারপর গ্রামের মাথা থেকে হাড়ুপাড়া পর্যন্ত 45 মিনিটের পথ। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, এ পথ যেন শেষ হতে চায় না।
সব গরুর খাবার রাখা নাকি? আমরা রাজশাহী থেকে আসছি। এটা কি হাড়ুপাড়া? আচ্ছা, এই যে সাজ্জাদ চাচার বাসা কোনটা? সামনে দিয়ে আমাদের একটু দেখাই দাও তো। আসো, পাওয়া গেছে। তোমার নাম কি? এটাই সাজ্জাদ চাচা আছে বাসায়? টাকা পেলে কখন সবাই চলে আসবে, এখন হাত মুখ দিয়ে আলাদা বসো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এখন অপেক্ষা শুধু সাজ্জাদ চাচার। সেই ফাঁকে আমরা চরের সমসাময়িক বিষয় নিয়ে সাদিকুল ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ আলাপ করি। খরচ করেছেন তো আলাদা, আচ্ছা 1 লাখ টাকা দেখেছি না লিখেছে। চাচা আমাকে প্রথম দেখাতেই চিনতে পারেন। শেষবার 2012 সালে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন দাদার সাথে এই বাড়িতে এসেছিলাম। কি নেই এই বাড়িতে, ঠিক যেন গল্পের মতোই। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। এই এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি, তাতে কি হয়েছে? ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে এই বিদ্যুতের ঘাটতি ঠিকই পুষিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও চাষাবাদে এসেছে পরিবর্তন। এ বাড়িতে রয়েছে 2টি ট্রাক্টর। এ যেন সত্যিকারের খামার বাড়ি। এখানে লবণ, আদা ও জিরা ছাড়া সবই উৎপাদন হয়। অল্প কিছু সময়ের জন্য জনি এবং দুর্জয় যেন ফিরে পেয়েছে তাদের হারানো শৈশব। আপনাদের মনে আছে শৈশবে লাটিম ঘোরানোর কথা? তবে বর্তমান জেনারেশন লাটিম সম্পর্কে কিছু না জানলেও চরের এই শিশুগুলো পার করছে তাদের সোনালী শৈশব। আমরা লাটিম খেলায় ব্যস্ত, আর তখনই হঠাৎ আকাশে ঘন মেঘ করে। তাই আমরাও ছাদে গিয়ে দ্রুত সরিষা ওঠাতে সাহায্য করি। দুর্জয়, জনি, আমাদের গ্রামীণ পর্যটনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর একদম অ্যাকচুয়াল যে ফিলটা সেটা জনি আর দুর্জয় নিচ্ছে। এই যে সরিষা, আকাশে মেঘ করেছে, কালো মেঘ, বৃষ্টি আসতে পারে। শুকনো মরিচ, লাল মরিচ, এই যে বস্তা ভর্তি লাল মরিচ আছে। যে ঝড় হলো না, ঝড়ে বৃষ্টি বড়ই করে নিয়ে এসছে। বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে আমরা দুপুরের খাবার সেরে ফেলি। চিনতে পারা না, কথার ভাবই তো চিনতে পারি। দেখেন বুঝলা, কখন লাগলে নাকি আসছে হলো 12টার দিকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালোই দেখতে। বাবু কাকার সাথে দেখা হয়েছিল রাস্তায় আসার সময়। আসছে যদি সাজ্জাদ চাচার ওখানে উঠলাম, যে খাওয়া দাওয়া করলাম, যে বাইরে এলাম, যে দেখা করে আসতে। খাওয়া দাওয়া করে তাহলে আপনার আমিও যখন ওই বাড়িতে চলে এসেছি, এখানে বাড়ি করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রামে বের হই এবং গ্রামে আরও যে সকল আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে বাংলাদেশ ভারত সীমান্ত তথা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত সীমান্তে। বাংলাদেশ ভারত সীমান্তের 165 নম্বর যে পিলার আছে চর মাঝার দিয়ারে, সেই পিলারের সামনে। এটা হলো 0 লাইন। আর পিছে যদি তাকাই, পিছে তাকালে পরে আমরা দেখবো যে একজন বিএসএফ টহল অবস্থায় আছেন। যে বিএসএফ দাঁড়িয়ে আছে, আর এই যে ওখানে হলো ওদের টহল চৌকি। সীমানার এই অংশটুকু অনেকটাই ভি আকৃতির মতো। আমার পিছনের অংশে কোনো কাঁটাতার না থাকলেও সামনের অংশে রয়েছে কাঁটাতারের বেড়া। গুগল ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে আরো সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপ। আমরা যদি প্রেস করি কোথায় আছি, তাহলে ঠিক চর মাঝার দিয়ার এই জায়গাটা, এই যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত,
ভি আকৃতির হয়ে এখানে এই সীমানাটা আসলে ভাগ হয়েছে। এটা পার হলে শেখপাড়া আর এটা মূলত হলো মুর্শিদাবাদ জেলা ধরে। তো এই শেখপাড়াতেই আমাদের আরো বেশ কিছু আত্মীয় আছে। শেষ আপনার এই টাওয়ারটা না এরকম যে আপনার মানে এটা ওর কি হচ্ছে বাংলাদেশ বিজেপি, এটা বাংলা বিজেপি থাকে, বিজেপি করে রেখেছে এত দূর যে আপনার আমরা এরকম আমাদের সীমানা গেল এরকম গেলে কারকেটা কতগুলো গেলে তবে আপনার নাই বললে চলে। এখন বর্তমানে এখন নাই, সবাই ভয় আছে, কিন্তু কুয়াশা পড়ে না, অন্ধকার হয়, বর্ডার এলাকা চূড়া কারবারে হবে, এটা তো কেউ রক্ষা করতে পারবে না। হবে কিন্তু দেখা হলো অন্ধকার, দেখা গেল বসে আছে, দেখা হলো ইয়েতে যারা করে না ওরা ওই লাইনঘাট সবই জানে। একটা সময় চরের এই সীমান্ত দিয়ে ব্যাপক পরিমাণে গরু আসতো বাংলাদেশে। এছাড়াও এই সীমান্ত দিয়ে বিভিন্ন রকমের চোরা কারবারি হতো। বর্তমানে সীমান্তে ব্যাপক কড়াকড়ি থাকায় এই ধরনের কার্যক্রম এখন বন্ধ রয়েছে। ছবি জমা দিতে পারতেন, ভোটার আইডি কার্ড জমা দিয়ে যাইতো বাংলাদেশে গরু বেচতে হাঁটে, এসে আবার বিকাল 4টের সময় তো পৌঁছাতে হবে। ও আপনার যে জায়গাতে বর্ডার থাকবে সেই জায়গাতে ও কিনবে, কিভাবে আসবে সে ওরাই ভালো জানে। মানে গরু কেনা বেচার একটা কাগজ দেয়, ওই কাগজ থাকলে তোকে হচ্ছে কিনা বেচা না, আপনার বাংলাদেশের কাস্টম কাগজ শুধু, এটাই বন্ধ। তো ধরেন এই যে এই পাশ দিয়ে ঢুকতো, তো এই পাশে তো কাস্টমস নাই। ইন্ডিয়া তো কাস্টম লাগে না, বাংলাদেশের ছিল এটা, বাংলাদেশে বৈধতা ছিল আগে, এখন অবৈধ বাংলাদেশ, এখন বাংলাদেশে অবৈধ। বর্ডার থেকে ফেরার পথে একটি বাড়িতে দেখা মিলল বিলুপ্তপ্রায় কুঠির। এই কুঠির মধ্যে শস্য সংরক্ষণ করা হয়। বর্ডার এলাকায় ব্যাপক চোরা কারবারি হয়, তাই ইন্ডিয়ান বিএসএফ তাদের বর্ডারে এই আলোর ব্যবস্থা করেছে। সাজ্জাদ চাচার বাড়ির পিছনেই বর্ডার হয়, সেখান থেকে আলোগুলো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। বলেন। ভালো, যাবো অল্প দিনের মধ্যে যাবো। আমার একটা সমস্যা হলে তো বাড়িতে ছাগল গরুর চারা কম, তা আমি যাবো। আচ্ছা আমি যাবো, আমার সাজগুলো মা আর আমি যাবো। 3 বছর হলো দাদা এই চরে আসতে পারে না, তাই আমি ভিডিও কলের মাধ্যমে সাজ্জাদ চাচার সাথে দাদার কথা বলার ব্যবস্থা করি। সেই সাথে আমরা রাতের খাবার শেষ করে আমরা সকলে একসাথে গল্প করি। যে এরকম করে রাত্রে থাকবে এরকম কোনো প্ল্যান না, আমরা আমাদের চিন্তা ভাবনা ছিল যে যাবো এদিকে ঘুরে আসছে, আশিকের আত্মীয় স্বজন আছে, ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, ব্যাক করবো। সত্যি এই অঞ্চলের মানুষ এত সহজ সরল এবং এত আন্তরিক আগে জানা ছিল না। তাদের আপ্যায়নে আমরা মুগ্ধ। চর মাঝারদিয়া নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল সকালে আপনাদেরকে এমন একটি বাড়িতে নিয়ে যাব যে বাড়ির মধ্যে দিয়ে চলে গিয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত।